হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথে বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আমি আজকে ভিডিওটা অন করেছি আমার লাইফের কিছু স্টোরি তোমাদেরকে শেয়ার করার জন্য। স্টোরি তো বলবো না, মানে রিয়েল স্টোরি। মানে কি বলবো, আমি কোথা থেকে জার্নি শুরু করলাম, কি করে ভাবলাম যে আমি পুলিশ লাইনে আসবো, আর এলাম তো এলাম কলকাতা পুলিশেই কেন এলাম, শুধু কি এটা এমনি এলাম নাকি এর পিছনে কোনো কারণ আছে। তো সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমারও একটা মানে হয় না যে মনে হয়েছিল যে চাকরি পেলে টেলে তারপরে নিজের নিজের লাইফটা একটু এক্সপোজ করব, যে এইভাবে এইভাবে সময়গুলো কাটিয়েছি, এই হয়েছে ওই হয়েছে। তো চলো শুরুটা শুরু থেকেই করা যাক। তো শুরু করি একটু ছোটবেলা থেকে। ছোটবেলায় মোটামুটি পড়াশোনা নাকি ভালোই ছিলাম, বাড়ির লোক বলে। মোটামুটি না, ভালো ছিলাম একদম। যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার খুব ইচ্ছে, টিউশন পড়ার ইচ্ছে, ভালো রেজাল্ট করার, ভালো সবার থেকে বেশি পাওয়ার, এই ইচ্ছেগুলো ছোটবেলায় নাকি খুব ছিল। যে ভালো কথা, সবই ভালো ছিল। দিয়ে যখন 5-এ ভর্তি হলাম, হাই স্কুলে গেলাম, নতুন নতুন বন্ধু বান্ধবী আসলো। তাও 7-8 অব্দি ঠিক আছে, 8-এর পর থেকে পড়াশোনার লেভেল একদম ডাউন হয়ে গেল। মানে বাড়িতে তো বকছে পড়াশোনার জন্য, কিন্তু কি বলতো, ওই কেউ পড়তে বসাবে বা আমি পড়ছি কিনা কেউ গার্ড করবে, এই জিনিসটা ছিল না কোনোদিনও। ওটা নিজের আমার পড়াশোনা মানে আমার নিজের রেসপন্সিবিলিটি ছিল পুরো, যে কি করব না করব, কি পড়ছি না পড়ছি। তো একদমই গা ছেড়ে দিয়েছি, পড়াশোনা একদমই করতাম না। দেখতে দেখতে চলে এলো মাধ্যমিক। কোনো রকমের মাধ্যমিকে বসলাম। জানি ঠিক আছে, ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি এগুলো মোটামুটি আমার ভালো লাগে, ভালো লাগার সাবজেক্ট, পেরে যাব। আর সায়েন্সের মধ্যে মানে তখন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান তো ভালো লাগতো, সেটা আমার ভালো লাগা। সায়েন্সের মধ্যে ওটা একটা ভালো লাগার সাবজেক্ট। আর ভৌত বিজ্ঞান আর অঙ্ক আমার খুবই খারাপ লাগতো। আমার অঙ্কে পুরো ফোবিয়া। আমার মনে হতো যে অঙ্কটা আমার জন্য না, মানে অঙ্ক আমার জন্য তৈরি হয়নি, আমি কোনোদিনও অঙ্ক পারবো না। এটা ভেবে আমি কোনোদিনও চেষ্টাও করিনি। ওই জ্যামিতিটা, জ্যামিতি পাশ করার জন্য তো কিছু করতে হবে, ফেল করলে তো হবে না, ফেল করে যাবো এরকম স্টুডেন্ট ছিলাম না যে ফেল করব। যাই হোক, পাশ করার জন্য জ্যামিতি, উপপাদ্য সম্পাদ্য এগুলো প্র্যাকটিস করতাম। শর্ট কোশ্চেন আসতো তখন, মোটামুটি শর্ট কোশ্চেন গুলো ম্যানেজ, হল ম্যানেজ টাইপ করে পাশ করতে হবে, এটা একটা মাথায় ছিল। মাধ্যমিক দিয়ে এলাম, সব হলো, বাংলা থেকে শুরু হলো, বাংলা একদম ভালো হলো, ইংলিশ ভালো হলো, সবই ঠিক আছে। তারপরে এলো অঙ্কের সময়। অঙ্ক দেওয়ার পর বাড়ি এসে খুব কান্নাকাটি করেছিলাম। যাই হোক, মনে হয়েছিল যদি একদমই কম পাই। যাই হোক, রেজাল্ট বেরোলো। কান্নাকাটি, মানে রেজাল্ট দেখে আমি এত কান্না শুরু করে দিয়েছি যে বাড়ির লোক ভেবেছিল আমি ফেল করেছি, কিন্তু না, ওই পাশ করে গেছি অঙ্কেতে একটুর জন্য, ওটার জন্য আমার খুব কান্না পাচ্ছিল। খারাপ লাগলো। আমার কাছের বান্ধবীরা আমার থেকে, মানে কাছের বান্ধবীরা বলতে আমার একটা বান্ধবী বলো, অনেকে আমার থেকে বেশি পেলো, সবাই তাদের নাম নাম করছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, সেখানে আমি এত উম, ভালো রেজাল্ট করিনি। তো নিজের একটু খারাপ লাগতে শুরু হলো। 11-এ উঠলাম, তারপর একটু পাকনা, যাকে বলে পাকনা, তৈরি হলো, মানে ওড়ার ইচ্ছে। যাই হোক, তো আরো কিছু ইনসিডেন্ট হলো, বাদ দাও, সেগুলো আর বলতে চাই না। সোশ্যাল মিডিয়ায় আমি একদমই কিন্তু খুব, মানে হয় না যে উড়ন্তি বয়সে মানুষের যা হয় ভুল ভ্রান্তি, হলো, গেল সেগুলো। তখন 11-এর লাস্টে আমার রিয়েলাইজ হলো পড়তে তো হবে। ছোটবেলা থেকে ইচ্ছে চাকরি করব, কিন্তু চাকরি করার জন্য যে পড়াশোনা করতে হবে, কি পড়াশোনা করতে হবে এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। বা পড়বো, ভালো রেজাল্ট করতে হবে, এগুলো কোনো কিছুই মনে হয়নি। 11-এর লাস্টে মনে হলো যে না, পড়তে তো হবে, না হলে তো কি মানে মানুষ তো কোনো কি বলবো, যা তা ভাববে। পড়াশোনায় যদি ভালো মতো না করি তো কেউ গুরুত্বই দেবে না, এটা রিয়েলাইজ করলাম আমি 11-এর লাস্টে। যাই হোক, ইলেভেনের লাস্টে থেকে পড়াশোনাটা শুরু করলাম। এই এইচএস এর সময় আমার লাইফে অনেক আপস এন্ড ডাউন চলছিল, অনেক কিছু। মায়ের শরীর ভালো না, সাথে আমার লাইফের কিছু পার্সোনাল প্রবলেম, বহুত কিছু চলছিল। শরীর ভালো না বলতে একদমই ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, মানে মন মেজাজ কিছুই ভালো ছিল না আমার। এখনো মনে পড়লে দিনগুলো সত্যি, যাই হোক, এখনো মনে পড়লে দিনগুলো খারাপ লাগে যে হ্যাঁ, এরকম দিন কাটিয়েছি। তখন একটাই ফিল হতো যে মা সুস্থ হয়ে যাক, আর কিছু চাই না। আর এদিকে পড়াশোনাটা করতাম, এত কিছুর মাঝেও নিজের পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি, যে এইচএস আছে আমার সামনে। এইচএস এর সামনে, মানে এইচএস এর আগেই যত ঘটনা, খারাপ ঘটনা ছিল আমার সাথে ঘটেছে। তো পড়াশোনা করে গেলাম, এক্সাম দিলাম, মাও এদিকে একটু একটু সুস্থ হতে শুরু করলো। যাই হোক, এক্সাম দেবো দেবো এই অবস্থায়, মানে একটা কোচিং এ পড়তাম, সেখানে একটা দাদার সাথে পরিচয় হলো। তার সাথে আস্তে আস্তে মানে বন্ধুত্বটা বাড়লো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। তার কাছ থেকে জানতে পারলাম প্রথম চাকরির সম্বন্ধে, যে সেও চাকরির জন্যই পড়ছিল।
তো তার কাছে শুনলাম যে কিভাবে কি পড়তে হবে। আবার এটাও মনে মনে ছিল যে পড়তে হলে অঙ্ক নেই এরকম কোনো কি চাকরি আছে যেখানে অঙ্ক থাকবে না, আমাকে অঙ্কটা স্কিপ করে আমি পড়তে পারবো। তো জিজ্ঞেস করলাম, তখন আমি জানতে পারলাম WBCS সম্পর্কে, যে WBCS এর জিকে পার্টটা অনেক হিউজ হিউজ পরিমাণে থাকে, ম্যাথ রিজনিং একটু কম থাকে। মানে ওটা তখনও এটা ওটাতেও থাকে ম্যাথ রিজনিং, জাস্ট শুনলাম যে হ্যাঁ ওই চাকরিটাতে জিকে পার্টটা অনেক বেশি থাকে, যেটা শুনে আমার অনেক খুশি হয়েছিল যে এক্সামটা কি কি মানে ওটা থেকে কোন কোন পোস্ট আছে যাওয়া, জাস্ট সেটা তখন জানতাম না, শুধু এটা জানলাম যে জিকে পার্টটা বেশি থাকে। এটা শুনে আমার ভালো লাগলো। ওই দাদাটার সাথে অনেক ডিসকাশন করলাম যে কিভাবে কি পড়া যায় হ্যান ত্যান। তারপরে এই চেষ্টা হলো, হওয়ার পর রেজাল্ট বেরোলো, মোটামুটি ভালোই রেজাল্ট করলাম, ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। অনার্স নেইনি, আমি পাস করছি। অনার্স নেব, হিস্ট্রিতে অনার্স নিতে চেয়েছিলাম, সব ফর্ম ফিল আপ করেছিলাম। দেন কিছু যেই দাদাগুলো চাকরির জন্য পড়াশোনা করছিল তাদের কাছে শুনলাম, যে বললো যে তুই কি মাস্টার লাইনে যেতে চাস? তো আমার মাস্টার লাইনে যাওয়ার ইচ্ছে কোনোদিনই ছিল না সেরকম ভাবে। তো আমি বললাম না, বলে তাহলে এখন অনার্স নিয়ে কি করবি, তুই পাস কোর্স নিয়ে পড়, সাথে চাকরির জন্য পড়াশোনাটা শুরু কর। তো আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই, কারণ অনার্সের জন্য তো এখন পড়তে হবে, এফোর্ট দিতে হবে, সেই এফোর্টটা আমি যদি এই দিকে দিই তো আমি হয়তো তাড়াতাড়ি সাকসেসটা পাবো। যাই হোক, তখন আর নিলাম না, ওখানে টুকটাক পড়াশোনা শুরু করলাম, ম্যাথ টিউশনে ভর্তি হলাম, আর একটা গ্রুপ ডিসকাশন টাইপ জিকে টিকে আলোচনা করতাম। ওই যে দাদাটা আমাকে চাকরি সম্বন্ধে প্রথম বলেছিল, সে, আমি, আরো দুই একটা বান্ধবী, দুই একটা বন্ধু, সবাই মিলে শুরু করলাম। এইদিকে ম্যাথ টিউশনে যেতাম, আর একটা দাদার কাছে ম্যাথ ভর্তি হলাম। তো তখনই মানে অঙ্কটা করা শুরু, মনে প্রথম প্রথম 2-3 দিন গিয়ে আর যায়নি, আমার মনে হতো কি এটা পারবো না আমি, সবাই বুঝতে পারছে, মাঝখান থেকে গেছি তো, প্রথম থেকে না, ব্যাচ শুরু হয়েছে কিছুদিন হয়ে গেছে তারপর আমি গেছি। পারবো না, 2-3 দিন গিয়ে আর যাইনি, যাওয়ার পর 1 সপ্তাহ যাইনি, যাওয়া তারপর না কেউ আমাকে কিছু একটা বলেছিল যেটা আমার আবার মানে বলে না পুরোনো ঘা গুলো একদম আবার মনে হচ্ছিল কেউ লবণ ছিটাচ্ছে পুরোনো ঘায়ে। তো আমার তখন মনে হলো সবাই যখন পারে আমি কেন পারবো না, আমি যাবো ম্যাথ টিউশনে, ম্যাথ আমি করবো। তো ম্যাথ টিউশনে গেলাম, আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, একটা প্রশ্ন যখন বুঝতে পারছি না বারবার করছি যে এটা কিভাবে হলো, কি থেকে কি হলো। হয় না যে তোমার জানার আগ্রহ তখন এসছে, এর আগে আমার ম্যাথ জানার আগ্রহই হয়নি, আমার শেখারও আগ্রহ হয়নি, আমার মনে হতো আমি পারবো না। আর ওই পিরিয়ডে মনে হলো যে সবাই যদি পারে আমি কেন পারবো না, আমার মধ্যে কি কমতি আছে যে আমি পারবো না, আমাকে পারতেই হবে, যে করেই হোক আমাকে ম্যাথ শিখতে হবে। প্রথম টার্গেট, জিকে ফিকে সব একদিকে সরাও, আগে আমাকে ম্যাথে ফোকাস করতে হবে, কারণ আমি ম্যাথ পারি না। ইংলিশটা মোটামুটি ভালোই ছিল, এখনো আমি মানে ম্যাথ চর্চা করতে করতে এমন হয়ে গেছে ইংলিশটা এইদিকে কমজোরি হয়ে গেছে, এখনো সেটাই। যাই হোক, তখন বারবার কোশ্চেন করতাম যে এটা কিভাবে কি হলো না হলো। তো যে দাদাটার কাছে পড়তাম সেও খুব ভালো ছিল, সেও বোঝানোর চেষ্টা করতো, চাইতো যাতে আমি বুঝি, সেও বোঝাতো বারবার। গেল, তারপরে আমাদের লকডাউন শুরু হয়ে গেল, ফার্স্ট ইয়ারে একটা সেমিস্টার দিলাম অফলাইন, তারপরে লকডাউন শুরু হয়ে গেল, অনলাইন এক্সাম শুরু হয়ে গেল। তারপরে এখন BCS এর জন্য পড়বো, টুকটাক পড়ছি জিকে টিকে, যাই হোক ইউটিউবে সার্চ করে দেখলাম, সবার কাছে শুনলাম, এটা সম্বন্ধে জানলাম। আর পুলিশ যেটা বলছি, পুলিশের প্রতি ভালো লাগা আমার ছোটবেলা থেকে, মানে যখনই কোথাও কোনো ডিউটি দেখতাম পুলিশের পড়েছে, ছেলে পুলিশ না মেয়েদের দেখে না আমার ভালো লাগতো, আমি তাকিয়ে থাকতাম, ইস এদের মতো ইউনিফর্ম যদি আমি পড়তে পারতাম, এরকম ফিল হতো, ভালো লাগাটা ছিল। তো যখন BCS সম্বন্ধে আরো চর্চা করতে শুরু করলাম, জানতে শুরু করলাম, সেটা সম্বন্ধে জানলাম, কোন কোন পদ থাকে, কোন কোন পদে কিভাবে যাওয়া যায়, কোন পদের জন্য কি এক্সাম দিতে হয়। তো আমার ফেভারিট দিকটা ছিল গ্রুপ বি, DSP পদ। তো আমার ইচ্ছে ছিল বলতে খুবই ইচ্ছে ছিল, মানে তখন একটা মনে প্রাণে একটা চাওয়া হয় না, ওটা তৈরি হলো যে করতে হবে। তো এদিকে লকডাউনও চলছিল, সেরকম ভাবে কলেজ হচ্ছিল না, অনলাইন এক্সাম শুরু হয়ে গেল। এদিকে কোচিং বলতে ম্যাথ ট্যাথ করছিলাম টুকটাক। তারপরে যেই দাদাটার কথা বললাম প্রথমে, যে তার তরফ থেকে আমার চাকরি জীবনে আসা শুরু, মানে তার কাছ থেকে প্রথমে গল্প শোনা চাকরি সম্বন্ধে, কিভাবে পড়তে হবে, কিভাবে শুরু করতে হবে, শুরুটা তার কাছ থেকে করছিলাম। তাকে অসংখ্য ধন্যবাদ জানালেও আমি তার ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ হয় না যে শুরুবাতটা যদি ওরকম ভাবে না হতো, ও যদি আমাকে ভালো উপদেশ না দিত, আমি হয়তো কিছুই হতো না, হয়তো একদিন হয়তো বিয়ে করে নিতাম। আমাদের ওইদিকে তো কি বলবো, 18 বছর পার হলেই, 18 বছর আগে থেকে তো মেয়েগুলো বিয়ে করে নেয়, 18 বছর পার হলে বাবা মার মাথায় চিন্তা উঠে যায় যে বিয়ে দিতে হবে, হয়তো বিয়ে টিয়ে হয়ে যেত। তো সে বলেছিল বলেই আজকে আমি এই জায়গায় এসেছি, বা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখতে শুরু করেছি। স্বপ্ন দেখতে যখন তোমরা শুরু করবে না, তখন দেখবে দুনিয়াটাকে তুমি অন্যরকম ভাবে দেখবে, ইচ্ছে করবে, যেগুলো স্বপ্ন দেখছো সেগুলো পাওয়ার ইচ্ছে করবে। আর স্বপ্নটাই যদি না দেখো তাহলে আর কি পাওয়ার চেষ্টা করবে বলো? স্বপ্ন দেখলেই তোমরা চেষ্টা করবে পাওয়ার, স্বপ্ন ধরার চেষ্টা করবে, যেটা আমার হয়েছিল।
তো তখন না একটা মানে দাদাটা বললো যে সে কলকাতায় যাবে বিসিএস এর জন্য পড়তে, রাইসে ভর্তি হবে। আমারও শুনে ইচ্ছে হলো যে আমিও যাব। তো বাড়িতে বললাম, বাড়িতে কেউই রাজি না সেরকম যে যেতে দেবে। কিন্তু মা সাপোর্ট করতো, সব দিনই মা সাপোর্ট করেছে, বাড়ির লোক মোটামুটি সবাই সাপোর্ট করেছে, বাট মা সব থেকে বেশি সাপোর্ট করেছে। তখন মা রাজি হলো যে যেতে দেবে। তারপরে টাকা পয়সারও ব্যাপার থাকে, এত টাকার ব্যাপার, কোথায় পাবো না পাবো। তো সবার সাথে কথা বললাম। তার আগে বলি, আমি অত্যন্ত লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো হট করে কলকাতা যাওয়া, এতগুলো টাকা জোগাড় করা মুখের চারটিখানি কথা না যে বললেই বাড়ির লোক রাজি হয়ে যাবে। আমি বাড়ির লোকের দোষ দিচ্ছি না, বাড়ির লোক বলতে বাড়িতে তো মা বাবা আমি আর ফ্যামিলির যারা সবাই আছে সবার কথা বলছি। সবাইকে তো জানানো উচিত যে আমি এত বড় একটা ডিসিশন নিচ্ছি। কলকাতা মানে বাড়িতে থাকতে আগে পড়েছি বইয়ে, কোনোদিনও কলকাতা দেখিনি, সেখানে আমি যাব একা একা, এটা তো বললেই হয়ে যায় না, মুখের চারটিখানি কথা না। তার জন্য সবার পারমিশন নেওয়ার প্রয়োজন। সবই আগে মনে হতো যে কলকাতাটা মনে হয় এমন কলকাতা হবে যে এত বিল্ডিং থাকবে আর হয়তো আকাশ দেখা যাবে না, ছোটবেলার ভাবনা এগুলো ছিল। সেই কলকাতায় আমি যাব। তো বাড়ির লোক সবার পারমিশন নেওয়ার জন্য চাইলাম, কেউ রাজি না সেরকম, মা রাজি হয়েছিল। তো তারপর আস্তে আস্তে বোঝাতে 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 সবাই রাজি হলো। মা বাবাও অত মন থেকে রাজি না। বাবাকে বললাম তুমি এরকম একটা অ্যামাউন্ট আমাকে দেবে মাসে মাসে, আমি বাকি আমি চেপে চলবো। যাই হোক, তো ফ্যামিলির কাউকে কাউকে বলা হলো যাদেরকে মনে হয় যে খুব কাছের, খুব নিজের আপন, তাদের কাছে সাহায্য, যে হ্যাঁ যদি আমার কোনো প্রবলেম হয়, এই না যে তোমাকে দিতেই হবে বা আমার জন্য করতে হবে। যদি ওখানে যাওয়ার পর এমন হলো যে বাবার তো ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম ভালো না, হতেই পারে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি, তো যদি হেল্প করে। তো কেউ রাজি হলো, কেউ রাজি হলো না। হয় না যে বিপদে পড়লে মানুষ চেনা যায়। তখন অনেক অনেক কিছুই সামনে পরিষ্কার হলো। যাই হোক, এত কিছুর পরে গেলাম কলকাতা। প্রথম এসছিলাম আমি, দাদা আর একটা বান্ধবী, আমরা তিনজন এসছি। প্রথমে এসে রাইসটা দেখলাম, মেস ফেস দেখলাম। সেদিন বাড়ির লোক আসেনি, ওদের সাথে এসছিলাম। তো মেস টেস দেখে গেলাম। রাইসে তখন কত টাকা দিয়ে যেন ভর্তি হচ্ছিল, 10 না 12 হাজার টাকা দিলাম অ্যাডমিশন ফি হিসাবে দিয়ে গেলাম। যাওয়ার পর বাড়িতে আবার গেলাম। তো কিছু যারা জানে এই সম্বন্ধে, চাকরির পড়াশোনা সম্বন্ধে, তাদের সাথে ডিসকাশন করে তারা বললো কি রাইস ভালো ঠিক আছে, কিন্তু তাদের জন্য যারা অনেক জানে অনেক পারে, তাদের অনেক স্টুডেন্ট থাকবে ওখানে, তুমি তাদের সামনে ইতস্তত বোধ করবে না, লজ্জা লাগবে না তোমার বলতে, তুমি নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারবে, এটা তোমার উপর নির্ভর করে। আমার তখন আমি অতটা মানে কনফিডেন্স আমার মধ্যে ছিল না যে আমি অতজনের মাঝে দাঁড়িয়ে বলবো যে আমি বুঝতে পারিনি, আমি পারছি না, এটা বলার কনফিডেন্স আমার ছিল না তখন। আমার মনে হলো যে আমি কি পারবো এতজনের মাঝে বলতে, আর ওরা ওদের মতো এগিয়ে যাবে। আমি তো অত ভালো পড়াশোনায় না যে আমি ওদের সাথে তাল মিলিয়ে যদি না চলতে পারি, এতগুলো টাকা দিয়ে ভর্তি হবো, তারপরে যদি আমি না পারি তখন আমি কি করব। তো সবাই বললো, যারা জানে তারা বললো যে কোনো ভালো কোচিং এ ভর্তি হতে, সেখানে যদি ম্যাথটা ভালো না করায় তো ম্যাথের জন্য আলাদা টিউশন নিতে, আর বাকি কোচিং এ ভর্তি হতে। তো একটা কোচিং ছিল আমাদের ওইখানকার, পরিচিত কেউ পড়তো, সেই থ্রুতে সেখানে যাওয়া হলো। মেস খোঁজা হলো, সবকিছু দেখে আসলাম, ওখানেই ভর্তি হলাম। আর রাইসের টাকাটা তো এমনিই চলে গেল, ওটা তো ফেরত দেবে না। কি একটা অনলাইনে ক্লাস দিয়েছিল, অনলাইনে ক্লাস আর করা হয়নি। তো তখন মা গেল রাখতে, মেস দেখলাম, মেসে প্রথম গেলাম। গিয়ে সব মা কয়দিন থাকলো, সব জিনিসপত্র কিনলাম। প্রথম কলকাতা এসে দেখছি, চলছি ফিরছি, কেমন আজবই লাগছে। ওখানকার মানুষজন এখানকার মানুষজন পুরোপুরি আলাদা। একটা মজার ঘটনা বলি। বেলঘড়িয়া থাকতাম আমি। বেলঘড়িয়া থেকে রাইসের দূরত্ব কিন্তু বেশি না, একটুখানি, ওই 10 টাকা ভাড়া নেয়। আর আমরা যেদিন প্রথম এসেছি আমাদের কাছ থেকে, আমরা 4 জন ছিলাম, আমাদের কাছ থেকে 120 টাকা ভাড়া নিয়েছে। মানে এখানে সবাই লোক ঠকানোর জন্য বসে থাকে রেডি। তুমি যদি সতর্কভাবে না চলো তাহলে তোমাকে পুরো লুটে নেবে। এখানে কেউ কাউকে দেখে না। আমাদের ওখানে হয়তো তাও মানুষের প্রতি মানুষের দয়া মায়া আছে, এখানে সেরকম নেই। তোমাকে খুব খুব চালাক হতে হবে, খুব ধুরন্ধর হতে হবে। আবার থাকতে থাকতে মানুষ হয়ে যায় অটোমেটিক্যালি, প্রথম প্রথম এসে ওরকম হয় না। তো এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে স্টেশনে কি হয়েছে, মা আমি ওই বান্ধবীর মা সবাই গিয়েছিলাম স্টেশনে। আমরা টিকিট কাউন্টারটা তখন জানতাম না টিকিট কাউন্টার কোথায়, শিয়ালদা স্টেশনে। তো টিকিট কাউন্টার থেকে একটু দূরেই দাঁড়িয়েছিলাম, ভেতরে ঢুকিনি। টিটি কিন্তু আমাদের আগে, আরো 10 কদম গেলে টিটি, আমরা ওনাকে পার হইনি। উনি আমাদের দূর থেকে ডাকলো, আমরাও বুঝতে পারিনি, আমরা স্টেশনের বাইরে থেকে ওনার কাছে গেলাম। এবার উনি বলছে টিকিট কোথায়, টিকিট কাটিনি। আমরা বলছি টিকিট কাটিনি। উনি এখন ফাইন নেবেই, সে নিয়েই ছাড়বে, 1000 টাকা নেবে।
250 টাকা, 4 জন আছি, 250 টাকা করে ফাইন, 5 টাকার লোকাল ট্রেনের টিকিট কাট নিয়ে 250 টাকা করে ফাইন, সে আমি জানি। কিন্তু আমরা তো টিকিট কাটার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমাদের ধরার কোনো কথাই ছিল না, আমাদের ডেকেছে, আমরা ভেতরে চলে গেছি সুরসুর করে, মানে না জানলে যাওয়া হয়। তো অনেক কষ্ট করে 250 টাকা করে 1000 টাকা হয়, সেটা 500 টাকায় মেনেছে। যাই হোক, ওটা তো কি বলবো, ওটা তো গেল টাকা। তারপরে বুঝলাম, জানলাম এরকম আর হয়নি, ছোট ছোট ইনসিডেন্ট কিছু হয়েছিল এখানে আসার পর। যেমন বাস, একদিন কলেজ স্ট্রিট যাবো, শিয়ালদা থেকে বাসে উঠলাম, একটু দূর গিয়ে না বললো কি কলেজ স্ট্রিট চলে এসছে, আমাদের নামিয়ে দিয়েছে। কলেজ স্ট্রিট ওখান থেকে অনেকটা দূর ছিল, আমরা হেঁটে হেঁটে তারপর ম্যাপ দেখে গেছি। এরকম ঘটনা ঘটেছে অনেক কিছুই, অনেক ঠেকেছি দেওয়ালে, বারবার ঠেকেছি, মনে হয়েছে আর পারছি না, আর পারবো না, তারপরে আবার উঠে দাঁড়িয়েছি। এরকম ছোট ছোট ঘটনা অনেক কিছুই ঘটেছে। যাই হোক, বাদ দাও, সেগুলা গেল। তারপরে কোচিং পড়তে শুরু করলাম, মারা কিছুদিন থেকে চলে গেল। কোচিং এ যেতে শুরু করলাম, 3-4 মাস না, একটা হয় না যে একটা আবেগে আবেগেই চলছে, আবেগে ভেসে যাচ্ছি, টিউশন যাচ্ছি আসছি, পড়ছি টড়ছি, ঘরে এসে যে সেরকম খুব একটা পড়াশোনা করছি সেটা করছি না, আবেগে ভাসছি। তখন কলকাতা এসেছি নতুন, সব গুছিয়ে উঠতে পারছি না, বা কেমন ভাবে যেন ছন্নছাড়া ভাবে লাইফটা চলছে। দেন এক্সাম হলো কি, ইয়ে না, তার আগেই বাড়িতে থাকতেই হয়েছিল 2020, আমি 18 বছর হয়েছে, আর ফর্ম ফিল আপ করেছিলাম 2020, যে রেজাল্টটা ডাব্লিউপি দিল সেটার ফর্ম ফিল আপ করেছিলাম, তো ওখান থেকে পাশ করেছি আমি বাড়িতে থাকতে। হ্যাঁ, বাড়িতে থাকতে এক্সাম দিয়েছি, দেন ওটা পাশ করেছি প্রথমবার। ওটা আমার লাইফের ফার্স্ট এক্সাম ছিল। তো এত খুশি হয়েছিলাম, মনে হয়েছিল কি যেন পেয়ে গেছি, একটা পাশ করেছি। ওটার পরে যে পড়তে হবে আরো অনেক অনেক ধাপ আছে, সেগুলো আমার মাথাতেই নেই। ওটা পাশ করেছি মানে বিশাল খুশি হয়ে গেছি। কিন্তু আমার মনে হতো আমি মাঠও পারবো না, এরকম একটা আমার ফিল হতো। তারপরে না বেলঘরিয়া এসে মাঠ কিছুদিন পরে ডেট দিয়েছে, তো দৌড়াতে যেতাম। দৌড়াতে যেতাম বলতে কেউ নিয়ে যাওয়ার মতো, ওই পাশের মাঠটায় অনেক ছেলে পেলে, আর আমি একা। আমার রুমমেটকে বলতাম চল চল চল, সে যেত। সে তো দৌড়াতো না, আমি কি করতাম, হাঁটতাম হাঁটতাম, হাঁটতে হাঁটতে মাঠে এরকম গোল এক পাক দৌড়ে বেরিয়ে যেতাম। কয়েকদিন এরকম দেখে না, একটা দাদা আমার সাথে কথা বললো সেদিন, যে তুমি এরকম ভাবে দৌড়াও, কি আছে তোমার? আমি বললাম আমার ডাব্লিউপির মাঠ আছে। বলছে তুমি এরকম ভাবে দৌড়ে পাশ করবে না, তুমি দৌড়াবেই তো না, এক পাক দৌড়াও। আমি বলছি, আমার না লজ্জা লাগে, বা আমি কোনোদিনও দৌড়াইনি সেরকম ভাবে, আমার জানাই নেই, আমি কিভাবে কি করবো, আর লজ্জা লাগে। বলে এরকম ভাবে দৌড়ালে তুমি পাস করবে না, সকালবেলা করে কয়েকটা মেয়ে আসে, তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারো, আর আমি তোমাকে গাইড করতে পারি। আমি যে ঠিক আছে। তারপর সেই মেয়েগুলোর সাথে পরিচয় হলো, আস্তে আস্তে দাদাটা গাইড করলো, দৌড়ানো শুরু করলাম, দৌড়ের প্রতি এত ফোকাস দিলাম যে পরে যে মেন্স আছে ওটার কথা ভুলে গেলাম। আর সত্যি কথা বলতে, আমার কোনো সেই ঝোঁকটা তখনও আসেনি যে আমাকে চাকরিটা পেতেই হবে। যতদিন না তোমার সেই খিদেটা আসবে যে পেতেই হবে, ততদিন তুমি সেই জিনিসটা হাসিল করতে পারবে না, কোনো রকমের না। যেদিন তোমার খিদে আসবে সেদিনই তুমি পারবে, মানে জানে প্রাণে ওটা চাইবে, সেদিনই পারবে। তো আমার তখন মেন্সের, ওই যে দাদাটা আমাকে প্রথম চাকরির কথা বলেছিল, সে আমাকে বারবার বলতো তুমি পড়াশোনা করো, মেন্সের জন্য পড়ো। আমার না মনে হতো কি, মেন্সের জন্য তো ম্যাথে, তারপর ডিজাইনিং, এগুলোর দিকে জোর দিতে হবে। আর তখন কোচিং এ যে জিকে গুলো করছি আমি, জিকে করাচ্ছি, ইতিহাস ভূগোল, এগুলোর মধ্যে আছে। আমি ভাবছি কি, এতগুলো পড়ছি, এগুলো ছেড়ে এখন এগুলোর দিকে দিলে তো আমার কতদিনের টিউশনের পড়া মিস হয়ে যাবে, এটা আমার ফিল হচ্ছে। মানে এইদিকে যে মেন্সটা আছে, মেন্সটা দিলে শুধু পাশ করে যাবো, সেটা আমার মাথায় নেই। আমার মনে হচ্ছে কতদিনের টিউশনের পড়া মিস হয়ে যাবে, তারপর আমি কিভাবে কভার করবো। টিউশনের পড়া পড়ছি আমি, এইদিকে জিকেই পড়ছি, ওই মানে ওই একটা রিদম হয়, তো সেই রিদমে তো প্র্যাকটিস করতে হবে। একটা তো সবকিছুর সিস্টেম থাকে, সেই সিস্টেমেটিক না করলে তো জিনিসটা হবে না। তো আমি ওটার জন্য, মেন্সের জন্য পড়তাম না, টিউশনের পড়া পড়ছি, এদিকে দৌড় করছি। দৌড় টোড় করে মাঠ চলে আসলো, পাশ করলাম অনেক কম টাইমে। আমার মনে হলো না মাঠ এরপর একটা কনফিডেন্স আসলো, আমি মাঠ পারবো, মাঠ আমাকে যতই দিক আমি প্র্যাকটিস করে আমি পেরে যাবো। তখন মাঠের ফোবিয়াটা দূর হলো। দেন আসলো মেন্সের আগে যে আমি পাশ করবো এরকম ভেবে কিন্তু মেন্স দেইনি আমি, সেরকম পড়াশোনাও করিনি, টিউশনের পড়া পড়ছিলাম শুধু। আমি মেন্সের জন্য কোনো রকম প্রিপারেশন নেইনি, কিন্তু এক্সাম দিলাম 2 মার্কের জন্য, পাশ করিনি, ফেল করেছি। ফেল করার পর আমার এত কান্না পাচ্ছে, এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে আমার যেন কি যেন হারিয়ে গেল। কিন্তু আমি তখন ফিল করলাম যে আমি তো প্রিপারেশন না দিয়ে আমার এরকম ফিল হচ্ছে, আর যারা প্রিপারেশন দিয়ে ফেল করছে তাদের তাহলে কেমন ফিল হচ্ছে। তখন আমার মনে হলো, আমাকে মেসে সব দিদিরা আছে, বড় আমার থেকে সবাই বড়, সবাই বোঝাচ্ছে যে তুই এইটুকুর জন্য এত মানে পুরো চিৎকার করে করে কান্না করছি, মা বোঝাচ্ছে, দিয়ে সবাই বলছে যে তুই এইটুকুর জন্য, তুই তো কেবল তো শুরু হয়েছে পড়াশোনা, সামনে কত এক্সাম আছে, তুই পাশ করে যাবি, এখনই এত দূর এগিয়ে গেছিস, এইটুকু বয়সে হয়ে যাবে তোর। তখন সদ্য 18 পার হয়েছে, হয়ে যাবে তোর, টেনশন করিস না, বোঝালো টোঝালো। তারপরে কয়েকদিন ওর মধ্যেই ঢুকে আছি, করতে করতে আস্তে আস্তে পড়াশোনাটা এবার একটু সিরিয়াস হতে শুরু করেছি। তারপরে না, বাড়িতে টাকা পয়সা নিয়ে সমস্যা শুরু হলো, মানে প্রবলেম হচ্ছে দিতে, কি বলবো। তো অনেক চেপে চলতাম, ইচ্ছে করলে কিছু খেতাম না, বাইরের খাবার তো একদমই মানে অ্যাভয়েড করতাম, কারণ পয়সা নেই, খাবো কি, নিজেকে তো বাঁচিয়ে চলতে হবে, মাস তো চালাতে হবে, কোথায় পাবো টাকা, টিউশন পড়াবো সেই সময়টুকু নেই।
আর আমি চাইছিলাম না যে হট করে কোনো একটা কিছুর মধ্যে ঢুকে যেতে, টিউশন পড়াবো তো অনেকটা সময় নষ্ট হবে। যখন টাকার অভাবটা শুরু হলো না, অনেক মানুষের আসল রূপ দেখতে পেলাম। যাই হোক, বুঝতে পারলাম যে এই দুনিয়ায় নিজের বলতে সবার আগে নিজে, যে নিজেকে ভালোবাসি এরকম নিজে, তারপরে আছে মা। মা আমাকে তো পুরো সাপোর্ট করতো, মার কথা আমি সবকিছু বলতেও চাই না বা বলার ইচ্ছেও নেই, আমি জানি, আমার মন জানে যে আমার মা আমার জন্য কতটা করেছে, কতটা মানে স্যাক্রিফাইস করেছে। যাই হোক, পড়াশোনার পয়সার সমস্যা শুরু হতে শুরু করলো, তখন ফিল হলো না এবার আর লং প্রসিডিওরে কিছু হচ্ছে সেটার পিছনে ছোটা যাবে না, আমাকে এবার শর্টকাট কিছু খুঁজে আমাকে এই টাকা পয়সার সমস্যার সমাধান করতে হবে, আর তো হচ্ছে না, নাহলে আমাকে এরপরে বাড়ি চলে যেতে হবে। আর আমি চাইনি যে আমি বাড়ি চলে যাই, এক জায়গায় এসছি, যদি না আসতাম আলাদা ব্যাপার, বিয়ে করে নিতাম আলাদা ব্যাপার, চলে এসছি, পড়াশোনা শুরু করেছি, এই সবাই জানে, দেখবা গ্রামের থেকে কেউ কোথাও গেলে বা কোথাও ইয়ে করলে সবাই, পাড়ার মোটামুটি সবাই জানে, আত্মীয় স্বজন তো জানি, পাড়ার মানুষও জানে। তো এরপরে যদি আমি কিছু না করে ফিরে যাই, তখন কি বলবো বলো তো, কলকাতা গেছিল শুধু আড্ডা মারতে, ঘুরতে ফিরতে, এইসবই করতে গেছিল, মানুষ তোমার পেছনের কাহিনী জানবে না। তুমি যদি না পারো সেটা নিয়ে সবাই বলা বলি করবে, কিন্তু তুমি তার পিছনে যে কত স্ট্রাগল করেছো সেটা কেউ দেখবে না, মানুষ সাকসেসটাকেই দেখে, স্ট্রাগল দেখে না। যারা কম্পিটিটিভ লাইনে আছে তারা স্ট্রাগলটা বোঝে, তাছাড়া মানুষ শুধু এই, কি বলবো, তখন ওটাই ফিল হতো যে এইভাবে তো চলে গেলে হবে না, আমাকে তাড়াতাড়ি কিছু একটা পেতে হবে। আর বিসিএস এর এক্সাম, তখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবো দেন আমি এক্সাম দিতে পারবো, তারপরেও এক একটা এক্সাম হয়ে তার রেজাল্ট দিতে কত দেরি, আর প্রথমবারে কি আমি পেরে যাবো ওটার জন্য, আমি প্রথমবারে যে হবে তার কোনো কথা নেই, যদিও প্রথমবার পাশ করি সেটাও আমাকে একটা প্রসিডিওর 3-4 বছরে কমপ্লিট হবে, সেই সময়টা আমার হাতে তখন আর ছিল না, কেবল 19 হয়েছে, আর আমার এটা মনে হয়েছে যে আমাকে এখন কিছু একটা পেতেই হবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার দরকার, না ছাড়া আমি এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, আমাকে অনেক লোক অনেক কথা শোনাবে, বাড়ির লোককে অপমানিত হতে হবে, ছোট বড় কথা বলবে, এটা আমি মেনে নিতে পারবো না। তখনই কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হলো, তখন আমার মনে হলো কলকাতা পুলিশ এটা পেতেই হবে, হ্যাঁ এটা পেতেই হবে, যেভাবেই হোক পেতে হবে। এক্সাম দিলাম, পাশ করলাম, প্রিলিমস, মাঠটাও টুকটাক শুরু করেছি, তখন আরেক সমস্যা শুরু হলো, পেটে ব্যথা। কিসের থেকে যে পেটে ব্যথা, মেসের খাবার খেতাম, এই জন্য এই বাইরের খাবার খেতে খেতে হয়তো বা এরকম হয়ে গেছে, পেটে যেই সন্ধে লাগতো পেটে ব্যথা শুরু হয়ে যেত, সকালবেলা আমি দৌড়তে যেতে পারছি না, কিছু পারছি না। তো 1 মাস পরেই তো ইয়ে ছিল, 1 মাস পরেই হয়তো প্রিলিমস দিলাম, তার রেজাল্ট, না প্রিলিমস দেওয়ার রেজাল্টের পরে আর 1 মাসও টাইম ছিল না, দৌড়ের আরো কম ছিল। তো পেটে ব্যথা এরকম শুরু হলো যে আমি আর পারছি না ওখানে থাকতে, বাইরের খাবারই খেতে পারছি না, আর এইদিকে টাকা পয়সার সমস্যা, সব মিলিয়ে একদম মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমার। তারপরে মা বলছে যে তুই চলে আয়, আমার মানে তখন এত খারাপ লাগছে যে আমি কিছু না করে আমাকে চলে যেতে হবে, উপায় নেই তো, আমি বাইরের খাবার খেতে পারছি না, আমাকে যেতেই হতো বাড়ি তখন। এতই পেটে ব্যথা, কত ডাক্তার দেখিয়েছি, এখানে কার সাথে দেখাবো, মোটামুটি আশেপাশে ডাক্তারকে দেখালাম, কিন্তু এখানে তো সেরকম কিছু চিনি না, জানি না কোথায় বা দেখাবো, মালদায় গিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতাম, ওখানে বাড়ির লোক আছে দেখাবে, ডাক্তারের কাছে নিয়ে যেত, দেখাতাম, কিছুই ধরা পড়ছে না। অ্যাকচুয়ালি কি যে হয়েছিল, ওই বাইরের খাবার খেয়ে খেয়েই পেটের ইয়ে হয়ে গেছিল। তারপর একটা গ্যাস্ট্রোলজিস্ট দেখালাম নিমতাতে, বেলগুড়িয়া থেকে একটু দূরে, একটা কাকু আছে ওখানে, ওই কাকুটা স্বর্ণকার কাকু, উনি সাজেস্ট করলেন, ওনার কাছে গেলাম, উনি মোটামুটি যেই ওষুধগুলো দিয়েছিলেন, তারপরে কিছু আমার লাইফস্টাইল পরিবর্তন করাতে, অ্যাকচুয়ালি তোমার শরীরটা ঠিক থাকে, তো লাইফস্টাইল, খাওয়া দাওয়ার ধরন সবকিছু চেঞ্জ করতে হলো, তখন আমাকে বাড়ি যেতে হলো। কিছু করার নেই, আমার মনে হলো এই খাবার খেলে আমি পারবোই না, এখান থেকে আমি কিছুই করতে পারছি না, আমার পেটে ব্যথায় দিন চলে যাচ্ছে। তো তখন সবকিছু, মা আসলো, সবকিছু গুছিয়ে টুছিয়ে আমাকে চলে যেতে হলো বাড়িতে। তখন মনে হলো আমি, মানে আর কিছু মাথায় নেই, আমার মনে হলো আমি কিছু কমপ্লিট না করে আমি চলে যাচ্ছি, আমি আবার এখানে আসবো রিটার্ন, আমি কলকাতাতেই রিটার্ন আসবো, যেভাবেই হোক। মাথার মধ্যে একটা জেদ ঢুকে গেলো, পেট ব্যথা থাক যাই থাক, আমি বাড়ি গিয়ে দৌড়াবো ডেলি, আমি মেন্সের জন্য পড়াশোনা করবো, আমি কলকাতাতে রিটার্ন আসবো, আর এই এক্সাম দিয়েই আসবো, দেরি করা যাবে না, এই 1 বছরের মধ্যে আমি কলকাতা আবার রিটার্ন আসবো, আমি এখানেই থাকবো, এরকম আর ফিল হলো। তারপরে বাড়ি চলে গেলাম, মন কিছুদিন তো ভালোই লাগতো না কিছু, যে চলে আসলাম, ওই তো লোকের কথা, হাজারো কথা গেছে, আড্ডা মারতেই গেছিল, আড্ডা মারা হয়ে গেছে, চলে আসছে, ও পড়াশোনা করেছে নাকি হ্যান না ত্যান না বলেছে, অনেকেই অনেক কিছু বলেছে। যাই হোক, লোকের কথায় তখন কান বন্ধ করেছিলাম, লোকের কথা, লোক বলছে বলুক গিয়ে, নিজের মতো মাঠ করতে শুরু করলাম। পেটটা ব্যথা তো হতোই, কিন্তু আস্তে আস্তে বাড়ির খাবার খেয়ে, বাড়ির জল খেয়ে অনেকটাই ঠিক হতে শুরু করলাম, আর এইদিকে ওষুধ টষুধ চলছিল। দেন মাঠ করছি, এদিকে পড়াশোনা করছি, তখন মানে পড়াশোনার মধ্যে এতটা ডুবে গেছি না, পেটে ব্যথার জন্য সব সময় দিতে পারছি না, কিছু টাইম আমি পারছি না, মানে পেট ব্যথা নিয়েও পড়াশোনা করছি, কিন্তু মাঝে মাঝে আমার দ্বারা আর হয়ে উঠছে না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, আমি ক্লান্ত হয়ে গেছি।
মাঝে মাঝে এরকম মনে হতো, সবসময় পারতাম না, কিন্তু যতটুকু আমি পড়তাম আমার সামনে কেউ কথা বললে বা কেউ কোথাও যাওয়ার কথা বলে আমার বিরক্ত লাগতো, মানে হয় না ইরিটেট হয়ে যাও নিজের মধ্যে, পুরো শুকিয়ে গেছি আমি। আমি ছোটবেলা থেকে রোগা ছিলাম না, আমি যবে থেকে এইসব ডিপ্রেশন আমার মাথায় চাপতে শুরু করলো আমি তবে থেকে রোগা হয়ে গেছি। এখন তো একটু ঠিক হয়েছি, তখন একদমই রোগা হয়ে গেছিলাম। তো একদমই বিরক্তি লাগতে শুরু করলো, কে কি বলছে না বলছে, গল্প করছে, সব বিরক্তি লাগছে, কেউ বাড়ি এসে গল্প করছে তবুও বিরক্তি লাগছে। তারপরে মাঠ হলো, বাড়ি থেকে মাঠ দিতে গেলাম, পাশ করলাম। যাই হোক পাশ করলাম, আমার তখন কি 49ও হতো না, ডেলি মাঠ করতাম আর ওজন মাপতে যেতাম। 46, 47, 46, 47 এরকমই হতো। 48 কোনো রকমে মাঠের আগে হলো, এখন মাঠ দিতে যাব। এত খেয়েছি, 7-8টা কলা খেয়েছি, এতগুলো চিড়ে খেয়েছি, তারপরে খেজুর খেয়েছি, খেয়ে পুরো পেট লোড হয়ে গেছে। ওই নিয়ে এক পাক দৌড়াতে দৌড়াতে পেট, অত খাবার খেয়ে কি দৌড়ানো যায়? তবুও হয় না, মনের মধ্যে জেদ থাকলে সবই হয়। তো আমি দৌড়ালাম, পাশ করলাম, 4 মিনিটের মধ্যেই হয়ে গেল। যাই হোক, মনের জেদ, এগুলো সব মনের জেদ। শরীরে কি বলছে না বলছে আমি জানি না, শরীর আমার ভালো না, শরীর আমার জাহান্নামে যাক। আমার মনে হচ্ছে আমি ওই যাবো, ওই লাইনের পারে গিয়ে মরে গেলে মরে যাবো, আমি ওর পারে গিয়ে মরে যাবো, কিন্তু আমি আগে হাল ছাড়বো না। যাই হোক, যেরকম ভাবনা সেরকম কাজ, সেটাই করলাম। ওখানে গিয়ে পুরো বমি টমি করে অবস্থা খারাপ, কারণ অত খাবার খেয়ে গিয়ে দৌড়ানো যায়? দিয়ে চলে আসলাম বাড়ি, পাস করলাম, বাড়ি আসলাম। এবার মেন্স, এবার ওই মেন্সের কথা মনে আছে, পড়াশোনা করিনি। এবার আমি নিজের সিস্টেমটা বুঝে গেছি যে এইভাবে এইভাবে আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা শুরু করলাম ভালো মতো, তারপরে আস্তে আস্তে মেন্সের ডেট কাছে এলো, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে মোটামুটি কনফিডেন্স ছিলাম যে হ্যাঁ ঠিক আছে পাস করে যাব। এসে বারবার কাট অফ মার্কস দেখা, এই জন্য জানি যে পরীক্ষা দিয়ে আসলে সবার মনে ওটাই টেনশন চলতে, কাট অফ কত যাবে। আমিও বারবার দেখতাম, ইউটিউবে সার্চ করতাম, নতুন ভিডিও আসলেই দেখতাম কি বলছে কি বলছে। যাই হোক, রেজাল্ট বেরোলো, তারপরে ইন্টারভিউ দিতে গেলাম। তখনও কি বলবো, আরো ফ্যামিলি, আরো খারাপ পরিস্থিতি হতে শুরু করেছে। আমার একটা ভাই আছে, মামার ছেলে, যে পুরো অসুস্থ ছিল। আমার তো নিজের ভাই বোন নেই, মামা মাসি ছেলে আছে, ভাই আছে, যারা তাদের আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আমার বাড়ি থেকে মামা বাড়ির ডিস্টেন্স বেশি না। তো অসুস্থ মানে সে আর নেই এই পৃথিবীতে, ওই টাইমেই, তো সে আর নেই এই পৃথিবীতে। ওই টাইমেই যে আমার ইন্টারভিউ দিয়ে এলাম। ইন্টারভিউ হলে যখন ঢুকেছি, আমি এটা শুনে ঢুকেছি যে ওর অবস্থা খুবই খারাপ, এই শুনে ঢুকেছি। তো মাইন্ড সেরকম ভাবে কাজ করছিল না, মানে কিছুই কাজ করছিল না, কি বলেছি না বলেছি। যাই হোক, জিকে যা কোশ্চেন করেছে পেরেছি, কিন্তু হয় না যে একটা কনফিডেন্টলি ঢোকা, সবার দিকে তাকানো, সবাইকে গুড মর্নিং বলা, এইসব আমার কিছুই মাথায় ছিল না, অনেক ভুল ভ্রান্তি করেছি। তো ইন্টারভিউ দিয়ে আমি পুরো ভয়ে ছিলাম, তখন আমার কনফিডেন্স একদম লো। তার আগে মনে হতো যে ইন্টারভিউ 3-4 তো দেবে, পাস দেবে, আমি পাস করে যাব। কিন্তু ওইটা দিয়ে আমার মনে হচ্ছিল আমাকে 2-1ও দেবে, আমাকে যদি নাম্বার না দেয়, জিরো দেয়, মনটা পুরো গাইছে যাকে বলে। তো গোটা ট্রেন অম্বিকানগরে পড়েছিল, মা আসছে বোঝাচ্ছে, না হলে না হবে, হেনা তেনা। আর আমার মনে হতো আমি যদি পাস না করি, আমি হয়তো কোথায় যে চলে যাবো, বাড়িটারি ছেড়ে চলে যাবো, কোথাও তো চলে যাবো, আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাবো, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, সময় গেল, রেজাল্ট দিল সরস্বতী পূজার কিছুদিন আগেই রেজাল্ট দিল। সেদিন আমি মানে ওই দাদুর সাথে দোকান করছিলাম, তো খেতে এসেছিলাম বাড়িতে, কারণ মামা ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে ছিল, খেতে আসছিলাম। খেতে যাচ্ছি, তখন আমি খবর পেলাম রেজাল্ট দিয়েছে, দেখলাম পাশ করেছি। প্রথমে গিয়েই আমি দোকানে, আর 20 পা গেলে দোকান, সেখানে রেজাল্টটা দেখেছি, গিয়ে দাদুকে বললাম, দাদু দিদা পুরো কান্না করে দিয়েছে। যাই হোক, মাকে ফোন করে বললাম, মা বাড়িতে ছিল, ফোন করে বললাম, বাবাকে বললাম, সবাই অনেক খুশি হয়েছে। কিন্তু তার মধ্যে হয় না খুশিটা সেরকম ভাবে সেলিব্রেট করা, চাকরি পাওয়ার খুশি, সেটা আমাদের হয়নি, কারণ ফ্যামিলির পরিস্থিতি এরকমই খারাপ ছিল। ভাইয়ের ওরকম শরীর খারাপ নিয়ে মানে খুব খারাপ দিন কেটেছে তখন। তারপর আমি ভিআর করতে গেলাম, ভিআর এর আগে, হ্যাঁ ভিআর করতে গেলাম, সেই সময় সরস্বতী পূজার দিন, ডকুমেন্টস এর জন্য সব কাজ এইসব করছি, সরস্বতী পূজার দিন ভাই আমাদের ছেড়ে চলে গেল রেজাল্ট দেওয়ার 2 দিন পরে। এইসব কন্ডিশনের মধ্যে আমাকে চলে আসতে হলো ট্রেনিং সেন্টারে। আর যাই হোক, তারপরে ট্রেনিং সেন্টারে চলে এলাম, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। যেখান থেকে পড়াশোনা শুরু করেছিলাম, যেটা ভেবে শুরু করেছিলাম, সেটা তো আর হলো না, কারণ এক্সাম দিতে যাওয়া হয়নি। আমার এক্সাম একবারই পড়েছিল, তার মধ্যে যখন আমার ডাব্লিউপির মার্ক ছিল, তখন যাওয়া হয়নি, তারপরে আর এক্সাম দেওয়াই হয়নি। স্বপ্নটা স্বপ্ন থেকে গেছে, আমি এখানে আছি। সব থেকে বড় কথা, কিছু একটা করছি, কলকাতা জেদ ধরেছিলাম যে আমাকে ফিরে আসতে হবে, চলে যাচ্ছি কিছু না পেয়ে, তো সেটা পূরণ হয়েছে। আর ফিনান্সিয়ালি ভাবে বাবা মার পাশে দাঁড়াতে পারছি, এটাই অনেক। আহ কিন্তু তোমাদের বলবো, তোমরা যেটা স্বপ্ন দেখছো, যদি তোমাদের পরিস্থিতি সেরকম থাকে, স্বপ্ন, আমার যেমন হাত পা বাঁধা ছিল, আমাকে কিছু একটার মধ্যে ঢুকতেই হতো, তো তোমাদের যদি এরকম থাকে যে না
তুমি পড়ার সুযোগটা পাচ্ছ বেশি পড়ার, তো তুমি তোমার স্বপ্নর পিছনে ছুটবে। আর আমার মনে হয় এখন সব থেকে বড় কথা একটা কিছু পাওয়া। তো আমার খুবই দরকার ছিল, তাই স্বপ্নটাকে এক সাইডে রেখে আমি আমার মতো এখানে যা আছি, ভালো আছি, কিছু তো হয়েছে। যাই হোক, এইভাবেই ওই পুলিশ যে গ্রুপ বির স্বপ্ন দেখেছিলাম সেখান থেকে এখানে আছি, তো কিছু তো পেয়েছি। যাই হোক, তোমরা ভালো থেকো, নিজেদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। এত কিছু বকার পর লাস্টের টুকু দেখছি মাইক বন্ধ হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো যেটা বলছিলাম, নিজেদের স্বপ্ন পূরণের চেষ্টা করো, মনে জেদ রাখো যে আমাকে পেতেই হবে, মানে করতেই হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন না দেখলে কিসের পিছনে ছুটবে, আগে স্বপ্নটা দেখতে শুরু করো। আর শুধু এই না যে স্বপ্ন দেখবে, শুধু স্বপ্নের পিছনে ছোট, অবশ্যই পারবে, অবশ্যই হবে। আমার থেকে যাদের খারাপ পরিস্থিতি ছিল তারাও সাকসেস হয়েছে, আমিও হয়েছি, তুমিও অবশ্যই হবে, শুধু মনে জেদ রাখো।